দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরপি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় মুখ ও দাঁতের যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সহযোগী অধ্যাপক, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগ, পিজি হাসপাতাল। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের জীবন আচরণে বিভিন্ন পরিবর্তন আসছে, খাবার রুটিনে পরিবর্তন আসছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই মুখের এবং দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কি কি উপায় অবলম্বন করলে বা কি কি বিষয় অবলম্বন করলে এগুলি থেকে মুক্ত থাকা যায়, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একটু যদি বলতেন, এই সময় তো অনেকের মধ্যে বিভিন্ন ধরনের আমি বলবো যে মিথ রয়েছে, যে কেউ দাঁত ব্রাশ করতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিধায় ভোগেন, অনেকে দেখা যাচ্ছে কুলিও করতে দ্বিধায় ভোগেন। দেখা যাচ্ছে যে মুখের ভেতরের এবং দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা এই সময়ে আমরা দেখতে পাই আর কি। আসলে দাঁতের যত্নে এই রমজানে কি কি করা উচিত বলে আপনি মনে করেন? জি, এমনিতে নর্মালি দাঁতের এবং মুখের যত্ন যে নেওয়া দরকার এবং যে রুটিন যত্ন যেটা আমরা নেই, তার সঙ্গে রোজার সময় খুব সামান্যই এদিক ওদিক হয়। সেই জন্য আগে মুখের স্বাভাবিক যে যত্নটা সেটা যদি একটু আমরা বলে নিই, তাহলে মডিফিকেশনটা কী হবে সেটা বুঝতে সহজ হবে। যেমন ধরেন, আমাদের মুখের এবং দাঁতের যত্ন বলতে প্রথম শর্ত যেটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো রোজার মধ্যে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, তা আমাদের মুখের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ইমানের অঙ্গের যেমন একটা অংশ, ঠিক একইভাবে মুখ হচ্ছে শরীরের প্রবেশদ্বার বা গেটওয়ে। তো আমাদের শরীরে যা কিছু খাদ্যদ্রব্য বা পানীয় প্রবেশ করে সব তো মুখ দিয়েই প্রবেশ করাচ্ছি আমরা। তাহলে মুখ দিয়ে যদি খাদ্যদ্রব্য এবং পানীয় প্রবেশ করে, সেই মুখটা যদি জীবাণু ভর্তি থাকে এবং ক্ষতিকর জীবাণুতে আক্রান্ত থাকে, তাহলে এখান থেকে আপনার শরীর আক্রান্ত হয়ে পড়বে। তাহলে সেই প্রবেশদ্বারটাতে খুব ভালো রাখা দরকার। যেমন একটা বেডরুমে যেখানে আমরা থাকি, তার আগে দরজায় পাপোশ রাখি কেন, বা একটু পাটা মুছে ক্লিন করে ঢুকি কেন? তা না হলে এই দরজা থেকে ওই রুমের মধ্যে ঢুকলে রুমটা তো নোংরা হয়ে যাবে। সুতরাং একটা শরীরকে ফিট রাখবার জন্য, সুস্থ রাখবার জন্য মুখের যত্ন খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে পরিষ্কার রাখার অর্থ হচ্ছে আমাদের মুখে নর্মালি যে লালা বা স্যালাইভা আছে, লালা আছে, মুখে আমরা খাদ্যদ্রব্য খাই, সেই খাদ্যদ্রব্যগুলি দাঁতের ফাঁকে, দাঁতের গোড়ায়, দাঁতের গায়ে লেগে থাকবে। ফলে লালা এবং এই খাদ্যদ্রব্যটাকে মুখের মধ্যে যে নর্মাল যে মাইক্রোবিয়াল এজেন্ট থাকে, যে ব্যাকটেরিয়া থাকে অনেক রকমের, কিছু উপকারী কিছু অপকারী, এটা মিলে এই ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যটাকে পচিয়ে ফেলে। তখন সেখানে দাঁতের গায়ে, দুই দাঁতের মাঝখানে ফাঁকে, কিংবা কেউ যদি ডেঞ্চার বা আলগা দাঁত লাগায় সেটায়, বা কোনো প্রস্থেসিস থাকলে এগুলোর সঙ্গে লেগে সেখানে প্রথমে প্লাক তৈরি হয়, পরে ক্যালকুলাস বা পাথর তৈরি হয়, সেখান থেকে মাড়ির প্রদাহ, দাঁতের রোগ, নানাবিধ সমস্যা হয়, শরীরের নানান রোগে আক্রান্ত করে। ফলে এগুলো ক্লিন করাটা হচ্ছে উদ্দেশ্য। সেই ক্লিন করবার জন্য নর্মালি আমাদের অনেকের অভ্যাস হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা। সেটা না করে আইডিয়াল হচ্ছে খাবার খাওয়ার আধা ঘন্টার মধ্যে ক্লিন করে ফেলা। তাহলে রাতে যখন আমরা খাবার খেলাম, তাহলে শোয়ার আগে যদি আমরা ব্রাশ করে, প্রয়োজনে মাউথওয়াশ ইউজ করে, ডেন্টাল ফ্লোস ইউজ করে দুই দাঁতের মাঝখানেরটা ক্লিন করে, বা ইন্টারডেন্টাল যে ব্রাশ আছে সেটা দিয়ে ক্লিন করে, তারপরে যদি একদম পরিচ্ছন্ন পরিষ্কার একটা মুখ নিয়ে আমরা ঘুমোতে যাই, তাহলে ঘুমের মধ্যে যে ক্ষতিটা নর্মালি হতো, ব্যাকটেরিয়া করতো, সেটা করবে না। দেখেন, নর্মালি সারাদিন যে আমরা কথা বলি, কিছু খাওয়া দাওয়া করি, মুখে পানি নেই, তাতে কিন্তু মুখটা একটা ওয়াশ আউট হচ্ছে, কন্টিনিউয়াস ওয়াশ হচ্ছে। স্যালাইভ আসছে, সেটা গিলে ফেলছি বা ফেলে দিচ্ছি, পানি নিচ্ছি, খাচ্ছি, ওয়াশ হচ্ছে। কিন্তু যখন আমরা ঘুমে থাকি, তখন মুখটা রেস্টিং কন্ডিশনে থাকে বলে মুখে লালা আসে কম, ফলে কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করি না, ফলে মুখের মধ্যে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়, যে কারণে দেখবেন ঘুম থেকে উঠলে মুখে একটু দুর্গন্ধ বেশি লাগে। এই কারণ, তার মানে আগে পরিষ্কার করে যদি আমরা শুই, তাহলে এই ব্যাকটেরিয়া ক্ষতিটা কম করবে, জীবাণু ক্ষতি কম করবে। আর যদি পরিষ্কার করে না শুই, তাহলে ক্ষতিটা বেশি হবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন মুখ নিয়ে আমরা ঘুমোতে গেলাম, সকালে ওঠার পরে খালি পানি দিয়ে, আঙুল দিয়ে মারি ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেললে যথেষ্ট। আবার যখন নাস্তা করলাম,
তখন খাদ্যদ্রব্যটা দাঁতের গায়ে আবার লাগবে, তখন আবার ব্রাশ করতে হবে, অর্থাৎ রাতে খাওয়ার পরে, সকালে নাস্তার পরে। এখন রোজার সময় কি হচ্ছে, যে রাতে খাওয়া এবং সকালের নাস্তা এই সিস্টেম তো আর রোজার সময় থাকছে না, থাকছে হচ্ছে আমাদের ইফতার, সাহরি, এই দুইটা কমন, ইন বিটুইন মিল। কেউ কেউ এর মাঝখানে কেউ একবার আমরা কিছু খাই, মানে তারাবি নামাজ পড়ে এসে কেউ কেউ খান। এখন সেই ক্ষেত্রে যে সকালে নাস্তার পরে যে ব্রাশটা করলাম, রাতে খাওয়ার পরে যে ব্রাশ বা ইফতারের পরে, সেটা তো আগের নিয়মে হচ্ছে। কিন্তু যখন আমরা সেহরিটা খাবো, সেহরি খাওয়ার পরে যদি আমরা ব্রাশ করে শুই, তাহলে দিনে আর রোজার মধ্যে ব্রাশ করার প্রশ্নটা আর আসছে না। কিন্তু যদি সেটা না করা হয় এবং সকালে উঠে রোজা মুখে কেউ ব্রাশ করতে চান, সেক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আছে বা নিষিদ্ধ এমন নয়, বলা হয় সতর্কতা অবলম্বন করতে। সতর্কতাটা কি? কারো কারো আছে এই পেস্ট ব্রাশ, সতর্কতার বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। উনি খুব সুন্দরভাবে আসলে বলছিলেন যে একেবারে আমাদেরকে ব্যাখ্যা করে দিলেন যে মুখের আসলে যে যত্ন, সেটা প্রাত্যহিক যে আমরা ব্যাখ্যা করে দিলেন যে মুখের আসলে যে যত্ন, সেটা প্রাত্যহিক যে আমরা যত্ন নিয়ে থাকি আসলে, তার থেকে যে রমজানে খুব বেশি যে পরিবর্তন তা না, কিন্তু এইগুলি যদি একটু মেনে চলি, আপনি যেটা বলছিলেন যে কি কি বিভিন্ন ধাপে মেনে চলার কথা বলছি, একটু যদি যে আলোচনাটা আমরা কন্টিনিউ করছিলাম সেটা যদি বলতেন। জি, সেই ক্ষেত্রে নর্মাল যে যত্ন, সেটা আমরা বিরতির আগে বলেছি। এই যত্নের সঙ্গে রোজায় কি মডিফিকেশন বা কীরকম পরিবর্তনটা দরকার, অনেকের এরকম ধারণা আছে, বলে যে রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কিনা বা সেটা ঠিক হবে কিনা। রোজা রেখে দাঁত ব্রাশ করা আসলে খুব জরুরিও না, যদি নিয়ম মেনে আমরা যখন সেহরি খেলাম, আপনি যেটা বলছিলেন যে আগে থেকে যদি পরে যদি আমি নামাজের আগেই ওই সময়ে যদি আমি ব্রাশটা করে ফেলি, তাহলে তো আমার আজানের পরে আর ব্রাশ করার দরকার হচ্ছে না, আমি মুখ তো ক্লিন হয়ে গেল। কিন্তু সেটা যদি কেউ না করেন এবং দিনে মনে করেন যে অস্বস্তি লাগছে, ব্রাশ করবেন, সেক্ষেত্রে পেস্ট দিয়ে ব্রাশ করা নিষিদ্ধ এরকম কোনো ধর্মীয় বিধানে কেউ বলে না, বলে সতর্কতা অবলম্বন করবার জন্য। সতর্কতা কেন দরকার? পেস্ট ইউজ করে ব্রাশ করতে গেলে বা কুলি করবেন, তখন গলায় পানি চলে যেতে পারে অসতর্কতা বশত। প্লাস যেই পেস্ট আপনি ইউজ করছেন সেটা হালাল উপাদানে তৈরি কিনা, এইটা একটু মাথায় রাখা দরকার। তারপর হচ্ছে ব্রাশ করলেও খুব সাবধানে করতে হবে, যে কুলি করার এই পেস্ট বা কুলি করার সময় পানিটা বা এই পেস্টের কোনো অংশের জন্য গলায় চলে না যায়, সেটা রোজার জন্য ক্ষতিকর হতে পারে, আর যিনি রোজাদার তার জন্য অস্বস্তিকর হতে পারে। গলায় পানি গেলে, এই পেস্ট গেলে একটা অস্বস্তিও তৈরি করতে পারে, সেই জন্য সতর্কতা। কিন্তু সতর্কভাবে যদি কেউ করে অসুবিধা নেই, কিন্তু এটা তো দরকারই নেই যদি আপনি নিয়ম মেনে ওই আমরা যেটা করছি এতদিন, মানে সবসময় যেটা করি সেটা তো নিয়মের আসলে ব্যত্যয় করি, যেটা আপনাদের যে পদ্ধতি বললেন আইডিয়াল, সেই অনুযায়ী যদি কেউ চলে থাকে তাহলে তো রমজানে তার সমস্যা হওয়ার কোনো কথা না। এরপর হচ্ছে গিয়ে মেসওয়াক নিয়ে কেউ কেউ প্রশ্ন করেন, ব্রাশ ইউজ করব না মেসওয়াক। ব্রাশ এবং মেসওয়াকের মধ্যে খুব বেশি পার্থক্য আসলে নাই। মেসওয়াকও ওয়ান টাইপ অফ ব্রাশ, মানে ওটা দিয়ে তো মাজা হয়, দাঁত মাজা হয়। তবে ব্রাশ যেহেতু সায়েন্টিফিক্যালি একজন মানুষের উপযোগী করে মেশিনে তৈরি হয়, সেটার ইফেক্টিভনেস অনেক বেশি বা কার্যকারিতা বেশি। মেসওয়াকটা অনেক সময় এর ব্রিসেলগুলা অত বড় হয় না, অত ফ্লেক্সিবল হয় না বলে দাঁতের ফাঁকে সব জায়গায় রিচ করতে পারে না। কেউ যদি মনে করেন মেসওয়াক করব, সেটাও করতে পারেন। মেসওয়াকের সঙ্গে কেউ যদি টুথপেস্ট ব্যবহার করতে চান, সেটাও করতে পারেন, এটা যার যার ইচ্ছা। তবে সায়েন্টিফিক্যালি সফট ব্রাশ, সেই ব্রাশ দিয়ে ভালো মানের পেস্ট দিয়ে ব্রাশ করাটা উত্তম। এবং এই ক্ষেত্রে ব্রাশটা যেন কেউই আমরা আড়াআড়িভাবে এরকম ব্রাশ ঘষার যে অভ্যাস থাকে, এটা ফল্টি টেকনিক। তাহলে আদর্শ টেকনিকটা যদি আমরা আদর্শ টেকনিক হচ্ছে দাঁতের যেদিকে দাঁত, যেমন উপরের দাঁত নিচের দিকে, নিচের দাঁত উপরের দিকে, দাঁতের ডিরেকশন যেদিকে, ব্রাশটাকে ওই মাড়ির ওই সাইডে ধরে ওই দাঁত যেদিকে ডিরেকশন ওই দিকে দিতে হবে। তারপরে উপরের যে সারফেস আমরা অক্লুশাল সারফেস বলি। একটু যদি আমি বলতাম, তাহলে আমরা যে অনেকে যেভাবে আড়াআড়ি করে সেটা করা যাবে না। এটা করলে হয় কি, মাড়ি এবং দাঁতের যে জাংশনটা, এই যে সংযোগস্থল, এইখানে ক্ষয় হয়ে যায়। আঙুল নিলে, নখ দিলে দেখা যায় করাত দিয়ে কাটলে যেরকম গ্রুভ হয়, এরকম হয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা অ্যাব্রেশন। এইটা হয়ে যায় এইভাবে আড়াআড়ি ব্রাশ করলে।
আর একটা হচ্ছে 3 মাসের বেশি ব্রাশ ইউজ না করা। ব্রাশের যে ব্রিসেল, এটার যে মাথাটা, সেটা সায়েন্টিফিক্যালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে তৈরি হবে, এটা তো সায়েন্টিফিক্যালি তৈরি। কিছুদিন ব্রাশ করার পরে দাঁতের ঘষায় ঘষায় ওটার মাথাটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা দাঁতের ক্ষয়টা বেশি করে। সেই জন্য ভালো থাকলেও 3 মাসের বেশি ইউজ করা উচিত না। ব্রাশের পরে কেউ মাউথওয়াশ ইউজ করেন, কেউ হালকা গরম পানিতে লবণ মিশিয়ে সেটাকে দিয়ে করেন, ক্লিন করেন মুখ। এটা করলে এটা মাড়ির জন্য ভালো এবং মুখের যে ক্ষতিকর জীবাণু থাকে সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে। এইগুলি মেনে চলা ভালো। আর রোজার মধ্যে আরেকটা কমন প্রশ্ন অনেকে করেন চিকিৎসার বিষয়ে, রোজা রেখে দাঁতের চিকিৎসা করা যাবে? রোজা রেখে ভাবে আসলে বলছিলেন কিভাবে দাঁত ব্রাশ করতে হবে, কিভাবে মুখের যত্ন নিতে হবে। অনেকের তো বিভিন্ন ধরনের আসলে সমস্যা হয়, দাঁতের বিভিন্ন সমস্যা হতে পারে, দেখা যায় দাঁতের ভিতরে ছিদ্র হতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা তো আপনাদের কাছে প্রতিনিয়ত যায়। এই যে যখন আপনারা চিকিৎসাটা শিডিউল দিয়ে দেন, আপনি যেটা আলাপ করছিলেন বিরতির আগে, এই যে দাঁতের চিকিৎসাগুলো আপনাদের কাছে এই সময় রোজা রেখে আসলে নেওয়া যাবে কিনা? রোজা রেখে নেওয়া তো যাবে অবশ্যই। রোজা থাকা অবস্থায় রোজার টাইমে দিনের বেলা করা যাবে কিনা, কিংবা এর পরেও কোনগুলা করা উচিত বা উচিত না। রোজা এমনি আমরা রাখি হচ্ছে গিয়ে মনের শরীরের প্রশান্তির জন্য, ধর্মীয় বিধান মেনে। সেই সময় কোনো কষ্টকর জিনিস, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এটা আমরা অ্যাভয়েড করতে চাই। সেই বিবেচনায় যে চিকিৎসাগুলি রোজার মধ্যে খুব ম্যান্ডেটরি না, সেগুলি যদি কেউ মনে করেন যে রোজার আগেই করিয়ে নিতেন, সেটা ভালো হতো, অথবা রোজার পরে জরুরি না হলে করাবেন সেটা। কিন্তু যে চিকিৎসাগুলি জরুরি, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, অথবা এখনই চিকিৎসা না করলে সেটা ক্ষতি হয়ে যাবে, আরও বেশি ক্ষতি হবে, সেগুলি তো করাতেই হবে। সেই ক্ষেত্রে সময়টা বেছে নেওয়া। তারাবি নামাজ থাকে বলে সন্ধ্যায় চেম্বার টাইমে অনেকে, তখনও অনেকের জন্য সমস্যা হয়, ফলে ওই টাইমটাও করা যাচ্ছে না। তারাবির পরে লেট নাইট, তখন আবার রোজা রেখে তার এই এনার্জি কুলায় না, ফলে অনেকেই মনে করেন যে বিকেলে বা দুপুরে করাবেন বা দিনের বেলা করাবেন কিনা। ফিলিং করা বা নন ইনভেসিভ প্রসিডিউর যেগুলো ব্লিডিংয়ের ব্যাপার স্যাপার নেই, সেগুলোর ব্যাপারে তো কোনোই আপত্তি নেই। শুধু সাবধানে করতে হবে কাজ করার সময় যাতে গলায় পানি চলে না যায়, কারণ ডেন্টাল প্রসিডিউর করার সময় এখানে তো পানি যায় এবং পানিটা সাকার টেনে নিয়ে যায়। কিন্তু এক্সট্রাকশন বা সার্জিক্যাল কাজ যদি করতে হয়, বিশেষ করে দাঁত তোলাটা, সেটা যদি এরকম এখন বিভিন্ন এই বিষয়ে আলেমোলামা যারা ভালো বুঝেন তাদের কিছু ফতোয়া পরামর্শ শুনেছি, তারা এরকম বলেন যে যদি চিকিৎসার প্রয়োজনে, যে এই দাঁত না তুললে এই সময় আপনার রোজাকে আরও বেশি ক্ষতি করবে বা রোজাটা হয়তো ভেঙেই ফেলতে হবে, ওষুধ খেতে হবে বা কষ্ট হবে, সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এটা তুলতে হবে এবং গড়িয়ে রক্ত না পড়ে, আপনার দাঁতটা তুলে সেখানে তো আমরা সঙ্গে সঙ্গে গজ দিয়ে বা চাপ দিয়ে সেটাকে কামড় দিয়ে রাখে, পরে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। পরে যেটা হয় সেটা একটু উজিং হয়, চুয়ে চুয়ে আসে, চুয়ে চুয়ে রক্ত যাওয়ায় তো আপনার রোজা ভাঙে না, গড়িয়ে পড়তে হয়। সেই ক্ষেত্রে সেটাও একেবারে নিষিদ্ধ এরকম কেউ বলে না। তবে ওই যে বললাম, সতর্কতা, কষ্ট থেকে নিজেকে নিবৃত রাখা, সেই জন্য রোজার মধ্যে যেই জিনিসগুলো সার্জিক্যাল প্রসিডিউর, যেটা আপনাকে কষ্ট দেয়, সেটাকে অ্যাভয়েড করাটা উত্তম। সেই জন্য ভবিষ্যতের জন্য, এই রোজা তো অনেক কয়েকটা চলেই গেল, সামনেও আছে, ভবিষ্যতের জন্য সবার মাথায় রাখতে পারেন যে রোজার মাসকে মাথায় রেখে রোজার আগে ডেন্টাল চেক আপ করানো এবং জরুরি কোনো চিকিৎসা থাকলে রোজার আগে করিয়ে নেওয়া, সেটা ভালো। আর এর আগে আমরা একটু ব্রাশ করা নিয়ে, ডেন্টাল ফ্লোস নিয়ে কথা বলছিলাম। ডেন্টাল ফ্লোস ইউজ করা হয় দুই দাঁতের মাঝখানে খাদ্যকণা ঢুকলে সেটাকে ক্লিন করার জন্য। ডেন্টাল ফ্লোস ব্যবহার না করে অনেকে টুথপিক ব্যবহার করেন। টুথপিক ব্যবহারের একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে টুথপিকের মাথাটা শার্প থাকে, সেটা দুই দাঁতের মাঝখানে যখন দেয় তখন মাড়ির ইনজুরি করে, মাড়িতে ক্ষত করতে পারে, কারো ব্লিডিং হয়, এইটা একটা সমস্যা হয়। দ্বিতীয় একটা হয়, এই টুথপিকটা ভেতরে খোঁচাইতে খোঁচাইতে ভেতরে যখন দিবে, বেশিবার খোঁচাতে থাকবে, তখন দুই দাঁতের মাঝখানে ফাঁকাটা বেড়ে যায়। কখনো কখনো আবার এই টুথপিক ভেঙে দুই দাঁতের মাঝখানে থেকে যায়, সেটা বের করো একটা ঝামেলা। ফলে টুথপিকটা আসলে স্বাস্থ্যসম্মত না। স্বাস্থ্যসম্মত হচ্ছে ডেন্টাল ফ্লস, এক ধরনের জীবাণুমুক্ত সুতা। এইটা
ডিসপেন্সারিতে বা ডিপার্টমেন্ট শপে কিনতে পাওয়া যায় এবং এটার নানান রকম আছে, আঙুলে পেঁচিয়ে করা যায় অথবা স্টিকের মাথায় থাকে, মাড়ির দাঁতে সেটা করা সহজ, যার জন্য যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই ইউজ করা উচিত। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। একটু টুথপেস্টের কথা প্রথম দিকে আমরা শুনছিলাম, কোন ধরনের টুথপেস্ট আসলে ব্যবহার করা উচিত? একটা হচ্ছে গিয়ে মেডিকেটেড পেস্ট বলি আমরা, মানে ওষুধ হিসেবে ব্যবহার। কারো দাঁতে খুব শিরশির করছে, তখন সেখানে কি উপাদান সমৃদ্ধ টুথপেস্ট তার জন্য প্রযোজ্য, এটা চিকিৎসক প্রেসক্রাইব করেন। কিন্তু এর বাইরে রেগুলার ইউজের জন্য বাজারে প্রচলিত ভালো মানের যেসব পেস্ট আছে, যে কোনো কোম্পানির যে কোনো পেস্ট ইউজ করতে পারবেন। টুথপেস্টের প্রধান কাজ হচ্ছে গিয়ে আপনার এটা একটা ফোমিং, ফেনা তৈরি করবে। সেই ফোমটা, সাবান যেরকম আমরা কাপড় কাচার সময় সাবানের কাজ কি, ফেনা তৈরি করবে, কাপড়ের ভেতর থেকে ময়লাটাকে বের করে নিয়ে আসবে। টুথপেস্টের কাজ হচ্ছে এখানে একটা ফোম তৈরি করে, ক্লিনিং একটা এজেন্ট থাকে, ফোমিং এজেন্ট থাকে, সেগুলো ময়লাটাকে ক্লিন করে নিয়ে আসবে, এটা একটা। দ্বিতীয় হলো এটা যেন ইরিটেন্ট না হয়, গাম বা মাড়িতে এটা যেন কোনো ইরিটেশন তৈরি না করে এবং রিয়াকশন না করে। তৃতীয় হলো এটা টেস্ট বা ফ্লেভার, স্বাদ এবং গন্ধ যেন প্যালেটেবল হয়, মানে একজন মানুষের জন্য গ্রহণযোগ্য, আরামদায়ক হয়। ফলে যেই পেস্টে এই উপাদানগুলি নিজে ব্যবহার করতে গেলেই দেখবেন যেটা হচ্ছে, সেই টেস্টগুলি আসলে কোম্পানি ইম্পর্টেন্ট না। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং যারা শুনলেন দেখলেন সবার জন্য শুভকামনা। দর্শক যেমনটি আসলে শুনছিলেন, রমজানে কিন্তু এই যে বিভিন্ন দাঁতের যে সমস্যা, সেগুলিতে আসলে অন্যান্য সময়ের মতোই উনি যেটা বললেন যে আগে থেকে যদি আমরা একটু পরিকল্পনা করে রাখি তাহলে কিন্তু রমজানের সমস্যা হয় না। আর যেই যত্নগুলোর কথা বললেন সেগুলো যদি আমরা একটু নিয়ম মেনে চলি, বিশেষ করে ব্রাশের বিষয়টা, সেটা আমরা যদি খাওয়ার পরপরই যদি ব্রাশটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের দাঁতের জন্য মঙ্গল। আমাদের দাঁত সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।